সেকেন্ড পার্টে আমরা গতদিন দেখেছি যে এপিথেলিয়াল বেরিয়ার সম্বন্ধে। এপিথেলিয়াল বেরিয়ার মানুষের শরীরকে কিভাবে ইমিউনিটি প্রদান করে সে সম্বন্ধে একটা এলাবোরেট ডিসকাশন গত ক্লাসে হয়েছে। আজ পার্ট 3-তে আমরা ফ্যাগোসাইটোসিস প্রসেস এবং ফ্যাগোসাইটোসিস প্রসেস কিভাবে মানুষের শরীরকে ইমিউনিটি প্রদান করে সেই সম্বন্ধে জানব। ফ্যাগোসাইটোসিস এই যে প্রসেস, এটাও দ্বিতীয় শ্রেণীর অনাক্রম্যতা, যা কিনা নন স্পেসিফিক বা অনির্দিষ্ট অনাক্রম্যতার মধ্যে পড়ে। ফ্যাগোসাইটোসিস প্রসেসটা জেনারেলি আমাদের মানুষের শরীরের দুই ধরনের কোষ করে, একটা নিউট্রোফিল আর একটা হলো ম্যাক্রোফাজ। নিউট্রোফিল আর ম্যাক্রোফাজ নামে এই দুই ধরনের কণা আমাদের শরীরে ফ্যাগোসাইটোসিস প্রসেসটা করে। নিউট্রোফিল আর ম্যাক্রোফাজ। ফ্যাগোসাইটোসিস প্রসেস কি সেটা আমরা একটু দেখি। দেখো, জেনারেলি আমাদের শরীরের কোষই যে ফ্যাগোসাইটোসিস করে তা কিন্তু নয়। অ্যামিবা জাতীয় কিছু প্রাণীও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নিজের খাদ্যবস্তু সংগ্রহ করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে অ্যামিবার খাদ্যবস্তু সংগ্রহ অথবা নিউট্রোফিল ম্যাক্রোফাজের বাহ্যিক বস্তুকে গিলে খাওয়ার জন্য যে পা বা যে ক্ষণপথ কাজে লাগে তাকে আমরা বলবো সিউডোপোডিয়া। এটা যদি একটা ম্যাক্রোফাজ হয় এবং এর সামনে যদি এরকম একটা কোনো বাহ্যিক বস্তু থাকে, তাহলে সেই ম্যাক্রোফাজ প্রথমে তার শরীর থেকে সিউডোপোডিয়া সৃষ্টি করে সে বাহ্যিক বস্তুটাকে গিলে নেবে। গিলে নেওয়াকে বলে এনগালফ। আর এই গিলে নেওয়ার যে প্রসেস, সে প্রসেসটাকে আমরা বলবো ইনজেকশন। এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি হবে? দ্বিতীয় স্টেপে ওই যে পদার্থটাকে গিলে নিল কোনো একটা নিউট্রোফিল বা ম্যাক্রোফাজ, সেই পদার্থটাকে ডাইজেস্ট করবে। ডাইজেস্ট করা মানে হলো ডাইজেশন বা পাচন। পাচন করার পর তাকে তৃতীয় ধাপে অ্যাবজর্পশন করবে। অ্যাবজর্পশন করবে, যার মানে হলো শোষণ। এরপর সেই নিউট্রোফিল বা ম্যাক্রোফাজ ওই বাহ্যিক বস্তুটাকে অ্যাসিমিলেট করে নেবে। অ্যাসিমিলেট করা মানে আত্তীকরণ, মানে নিজের শরীরের মধ্যে যতটুকু দরকার ততটুকু নিয়ে নিল। আর একদম শেষ ধাপে 5 নম্বর ধাপে ওই নিউট্রোফিল বা ম্যাক্রোফাজ কিছুটা অংশকে বাইরে বের করে দেবে, যাকে আমরা বলবো বহিষ্করণ, যাকে ইংরেজিতে বলে ইজেকশন। এই 5টা ধাপের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোনো একটা কোষ, সেটা মানুষের শরীরের নিউট্রোফিল বা ম্যাক্রোফাজ হতে পারে অথবা অ্যামিবা জাতীয় কোনো একটা অর্গানিজমস, বাহ্যিক কোনো বস্তু বা কোনো মাইক্রো অর্গানিজমস যেমন ব্যাকটেরিয়া, এদেরকে খেয়ে নেয়। এবার এই যে দু ধরনের কোষ মানুষের শরীরে থাকে, সেই দুই ধরনের কোষগুলোকে আমরা ফ্যাগোসাইটস বলবো। যে দুই ধরনের কোষ মানুষের শরীরে ফ্যাগোসাইটোসিস প্রসেস করে তাদেরকে আমরা বলবো ফ্যাগোসাইটস। সেই ফ্যাগোসাইট কোষগুলো কিন্তু ইনফ্ল্যামেশন যে জায়গায় হচ্ছে সেই জায়গায় ইনফ্ল্যামেশন বা প্রদাহ যে জায়গায় হচ্ছে, অথবা কোনো ক্ষতিগ্রস্ত কোনো জায়গা, অথবা কোনো বাইরের কোষ দ্বারা আক্রান্ত কোনো জায়গা, সেখানে কিন্তু তারা চলে গিয়ে কি করে, সেই ক্ষতিগ্রস্ত যে দেহকোষগুলো রয়েছে, ধরো কোনো জায়গায় কোনোভাবে কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানকার ক্ষতিগ্রস্ত দেহকোষ, বা বাইরে থেকে কোনো ফরেন মেটেরিয়ালস কোনো জায়গায় প্রবেশ করেছে, সেই ফরেন মেটেরিয়ালসগুলোকে ওরা প্রথমে গ্রাস করে, তারপর হজম করে এবং তারপর তাকে ধ্বংস করে দেয়। এই ধ্বংস করার ব্যাপারটা কিন্তু নিউট্রোফিল আর ম্যাক্রোফাজ এই দুই ধরনের ক্ষেত্রে দু রকম। কেন এই কথা বললাম? নিউট্রোফিল
ধরো কোনো একটা সেলকে টার্গেট করলো, এটা ধরো একটা নিউট্রোফিল, ধরে নাও এটা একটা নিউট্রোফিল। এই নিউট্রোফিল ধরো এই সেলটাকে টার্গেট করছে, এটা ওর টার্গেট সেল। টার্গেট সেল, এটা ওর টার্গেট সেল। টার্গেট সেল হতে পারে, অথবা এটা কোনো ফরেন পার্টিকেল বা বাহ্যিক বস্তু হতে পারে। নিউট্রোফিল যখন কোনো বাহ্যিক বস্তুকে টার্গেট করে তখন নিউট্রোফিল তাকে এনগাল্ফ করে। কি প্রসেসে? সেম অ্যাজ ফ্যাগোসাইটোসিস প্রসেসে। এনগাল্ফ করে তাকে শেষ করে দেয়। কিন্তু একটা ঘটনা হলো, নিউট্রোফিল নিজেও শেষ হয়ে যায়। তাহলে নিউট্রোফিল খুব ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী একটা কণিকা, একটা রক্তের মধ্যে থাকে, যেটা কিনা কি করে, যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে টার্গেট সেলকে যখন ধ্বংস করে দেয় তখন সে নিজেও ধ্বংস হয়ে যায়। সে কারণে আমি পয়েন্টে লিখে রেখেছি যে টার্গেট সেল বা টার্গেট অ্যান্টিজেন কে যখন ধ্বংস করে, ওটা অবশ্যই অ্যান্টিজেন কারণ বাইরে থেকে এসছে, তখন নিজেও ধ্বংস হয়ে যায়। এই জায়গাটায় মোনোসাইটের সঙ্গে কিন্তু নিউট্রোফিলের একটা বিশাল পার্থক্য আছে। পার্থক্য কি? মোনোসাইট কিন্তু অন্যরকম কাজ করে। মোনোসাইট যাকে মারে তার চামড়াটাকে খুলে নিয়ে নিজের গায়ে পরে নেয়। মোনোসাইট যাকে মারে তার চামড়াকে খুলে নিজের গায়ে পরে নেয়। ফলে যখন সে নিজের গায়ে পরে নেয় তখন অন্যান্য কোনো কোষ মনোসাইটকে দেখে বুঝতে পারে যে এটা কিন্তু কোনো একটা অ্যান্টিজেনকে মেরেছে। ব্যাপারটা একটু সহজ করে বলি। এটা বলার আগে তোমাদের আমি আরো একটা কথা বলি। মনোসাইট গোলীয় এ ধরনের কোষ হয়। প্রয়োজন সুবিধার্থে সেই মনোসাইট ম্যাক্রোফাজ নামক অ্যামিবয়েড সেল ট্রান্সফার হয়ে যায়। ম্যাক্রোফাজের মতো অ্যামিবয়েড সেলে তৈরি করে। এটা কিন্তু মনোসাইট, মনোসাইট, কিন্তু এটা ম্যাক্রোফাজ। তাহলে মনোসাইট আর ম্যাক্রোফাজ কি এক? হ্যাঁ বলতে পারো, এক সেন্স এটা এক, কারণ মনোসাইটই পরবর্তীকালে ম্যাক্রোফাজ হয়। এরপর কি হয়, সেই ম্যাক্রোফাজ যখন কোনো টার্গেট সেলকে দেখতে পায়, ম্যাক্রোফাজ যখন কোনো টার্গেট সেলকে দেখতে পায়, ধরো এটা একটা ম্যাক্রোফাজ, সে ম্যাক্রোফাজের মধ্যে ধরে নাও এটা একটা টার্গেট সেল, ধরে নাও এটা একটা টার্গেট সেল, ধরে নাও এটা একটা টার্গেট সেল। এবার এই ম্যাক্রোফাজটা এই টার্গেট সেলকে এনগালফ করে নিয়েছে। এরকম ভাবে ম্যাক্রোফাজটা টার্গেট সেলকে এনগালফ করে নিয়েছে। এনগালফ করার পর ম্যাক্রোফাজটা টার্গেট সেলকে ডেস্ট্রয় তো করে দেবে, কিন্তু ডেস্ট্রয় করে দেওয়ার পর ওই টার্গেট সেলের কিছু একটা অংশ ম্যাক্রোফাজ তার পৃষ্ঠের উপরে শোকেস করে দেবে। ভালো করে বোঝো। আমি বললাম চামড়াটাকে উদম করে মেরে চামড়া খুলে নিয়ে নিজের গায়ে চাপিয়ে নিয়েছে। মেরেছে কাকে? মেরেছে অ্যান্টিজেনটাকে মেরেছে। কে মেরেছে? ম্যাক্রোফাজ মেরেছে। ম্যাক্রোফাজ তাকে ধ্বংস করার পর ওই তারই একটা খণ্ড, একটা পোর্শনকে সে উপরে তার উপরে এরকম করে রেখে দিয়েছে। যার ফলে কি হয়েছে, যখন অন্য আর একটা টি সেল, যখন অন্য আর একটা, এই যে সেলটা দেখতে পাচ্ছ এটা আর একটা কাজ করে। টি সেল বলে আর এক ধরনের অনাক্রমতার ভাগে তোমরা পড়বে। টি সেল, যাকে অনেক সময় কিলার সেলও বলা হয়, এনকে সেল, নিউট্রাল কিলার সেল। এই টি সেল যাকে অনেক সময় কিলার সেল বা নিউট্রাল কিলার সেলও বলা হয়, এটাকে উদ্দীপিত করে দেয়। ভালো করে বোঝো। ম্যাক্রোফাজ তার শরীরের বাইরে ওই বাহ্যিক পদার্থের একটা টুকরোকে রেখেছে, যে কারণে সেই ম্যাক্রোফাজ কাকে উদ্দীপিত করেছে? টি সেলকে উদ্দীপিত করে দেয়। এবং সেই টি সেল তখন, সেই টি সেল সেই টি সেল তখন কি করে, তার বাইরে অ্যান্টিবডির মতো একটা অংশ নিয়ে চলে আসে এরকম ভাবে, এইরকম, যাতে করে ওই অ্যান্টিজেনটা সেখানে ফিট হয়ে যায়, যাতে করে ওই অ্যান্টিজেনটা সেখানে ফিট হয়ে যায়। এইভাবে ম্যাক্রোফাজ কিন্তু
শুধুমাত্র যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতেই জীবাণুকে ধ্বংস করে তা নয়, ম্যাক্রোফাজ আর এক ধরনের ইমিউনিটি তন্ত্রকে, যে ইমিউনিটিটার নাম অভিযোজিত প্রতিরোধ ক্ষমতা, অভিযোজিত প্রতিরোধ ক্ষমতা বা অ্যাডাপটিভ ইমিউনিটি, অভিযোজিত প্রতিরোধ ক্ষমতা বা অ্যাডাপটিভ ইমিউনিটি তাকেও সক্রিয় করে। সেটাই আমি এই পয়েন্টে ডিসকাস করেছি। দেখো যে ম্যাক্রোফাজ বা মনোসাইটগুলি নিউট্রোফিলের থেকে আয়ুষ্কাল বেশি। এরা যেমন গুরুত্বপূর্ণ ফ্যাগোসাইট কোষ, তেমন ফ্যাগোসাইটোসিসের পরে তারা টি সেলকে উদ্দীপিত করে এবং অভিযোজিত প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করতে তাদের নিজস্ব কোষ পৃষ্ঠে সেই অ্যান্টিজেনের টুকরো প্রদর্শন করে। যখনই তার অ্যান্টিজেনের টুকরো প্রদর্শন করলো, তখনই তারা টি সেল উদ্দীপিত হলো এবং অভিযোজিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললো। এখানে এই যে ছবিটা দিয়েছি, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ শরীরের স্থান রয়েছে যেখানে ম্যাক্রোফাজগুলো থাকে। অনেক স্থান রয়েছে, তার মধ্যে কয়েকটা স্থান খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হলো এটা, বোন ম্যারো ম্যাক্রোফাজ। আমাদের মানুষের হাড়ের যে মজ্জা, সেই মজ্জায় থাকে বোন ম্যারো বা অস্থি মজ্জা। বোন ম্যারোকে কি বলবো? অস্থি মজ্জা। সে অস্থি মজ্জায় ম্যাক্রোফাজ থাকে, যেটা একটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর হলো অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টও ওই রকমই হাড়ে থাকে, আর এক ধরনের মাইক্রো, আর এক ধরনের তোমার কি বলে ম্যাক্রোফাজ, সরি ম্যাক্রোফাজ। 3 নম্বর যে পয়েন্ট, 3 নম্বর কারণে কুপার সেল, ভেরি ইম্পর্টেন্ট। যকৃৎ বা লিভারে থাকা কুপার সেল এক ধরনের ম্যাক্রোফাজ। 4 নম্বর পয়েন্ট, রেনাল ম্যাক্রোফাজ, যেটা হার্টে সরি কিডনিতে থাকে, রেনাল ম্যাক্রোফাজ। আর 5 নম্বর গ্লিয়াল সেল বা মাইক্রোগ্লিয়াল, যেটা ব্রেনে থাকে, এটাকে গ্লিয়াল ম্যাক্রোফাজও বলে বা মাইক্রোগ্লিয়াল। এই কয়েকটা খুব ইম্পর্টেন্ট ম্যাক্রোফাজ, যারা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে থেকে আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। এবং এই যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির যে প্রতিরোধ ব্যবস্থা, এটা হলো দ্বিতীয় সারির প্রতিরোধ ব্যবস্থা, দ্বিতীয় সারির প্রতিরোধ বা অনাক্রম্যতা, অনাক্রম্যতা। আজকে এইটুকুই। পরের দিন 4th ক্লাসে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব।